হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। নভেম্বর মাস পেরিয়ে চলে এসছে ডিসেম্বর মাস। অটোমেটিক্যালি আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন বর্তমানে বা আপনারা ছিলেন, আপনাদের মনে একটা আশা ছিল যে হয়তো আপনাদের যা পাওনা করি আছে তা 30শে নভেম্বরের মধ্যে কোনো একটা কিছু আপডেট আসবে। এই জায়গায় আমরা অলরেডি আপনাদের কিছুদিন আগে বলেছি যে 30শে নভেম্বরের সাথে ভালো করে বুঝে রাখবেন, 30শে নভেম্বরের সাথে আপনাদের পাওনা করির কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই ভালো করে বুঝে রাখুন। ষোড়শ অর্থ কমিশন, 16th ফিনান্স কমিশন, ওনারা যখন ত্রিপুরাতে এসছিলেন ওনাদেরকে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যেই রিপোর্ট দেওয়া হয়েছে, ওনারা কিন্তু এডিসির অথরিটিসদের সাথে, মিউনিসিপ্যালিটির অথরিটিস বা বিভিন্ন যে অফিসিয়ালস আছে ওনাদের সাথে, স্টেট গভর্নমেন্টের অথরিটিসদের সাথে ওনারা কিন্তু বারবার কিন্তু মিটিং করেছিলেন। সেখানে সবার থেকে যে কিউমুলেটিভ ডেটা সেটা কিন্তু ওনারা নিয়ে অলরেডি কিন্তু চলে গেছেন যে আমাদের রাজ্য সরকারের 5 বছর, আগামী 5 বছর মানে 2026 থেকে 2031 সাল পর্যন্ত যা যা রাজ্য সরকারের খরচা করবেন ওনারা পরিকল্পনা করে রেখেছেন, সেই হিসেবে অলরেডি কিন্তু ওনারা টাকা কিন্তু চেয়ে নিয়েছেন ষোড়শ অর্থ কমিশনের কাছে। যদি আমাদের রাজ্য সরকার যদি জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসেও যদি কোনো ডিএ দেওয়ার একটা ওনাদের যদি ইচ্ছে থাকে, তো সেই জিনিসটা কিন্তু অলরেডি ওনারা কিন্তু ষোড়শ অর্থ কমিশনের মেম্বার্সদের বা পুরো টিমটা যে ত্রিপুরা এসছিলেন ওনাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন। টোটাল ডিমান্ড এসছিল ত্রিপুরা থেকে 1.78 লাখ ক্রোর, 1.78 লাখ ক্রোর মানে 1.78 লক্ষ কোটি টাকা ত্রিপুরা থেকে কিন্তু ডিমান্ড করা হয়েছে 16th ফিনান্স কমিশনকে, বিভিন্ন যে খরচাপাতি ওনারা করবেন সেটার জন্য চাওয়া হয়েছে, যার মধ্যে অবশ্যই কিন্তু ইনক্লুড করা আছে যেই স্যালারির যে বার্ডেনটা, স্যালারির বার্ডেন বলতে যা রেগুলার কর্মচারীদের স্যালারি দেওয়া হয়, কন্ট্রাকচুয়ালসদের স্যালারি দেওয়া হয়, ইনক্লুডিং যদি ভবিষ্যতে এই আগামী 5 বছরে যদি কোনো পে রিভিশন হয় সেটার জন্য যা যা বাড়তি টাকা লাগবে সেটাও কিন্তু সেই অ্যামাউন্টের মধ্যে কিন্তু ইনক্লুড করেই কিন্তু চাওয়া হয়েছে। যা রাজ্য সরকারের পরিকল্পনা ছিল সেগুলো চাওয়া হয়ে গেছে। তাছাড়া পেনশনের যে বার্ডেনটা, কতটুকু টাকা যদি ডিএ ঘোষণা করা হয়, যদি পে কমিশন বা পে রিভিশন যদি কিছু একটা বসানো হয় ত্রিপুরায়, সেটার জন্য পেনশন বা স্যালারি কতটুকু লাগবে সব কিছু কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। আর যদি ডিএ দেওয়া হয়, ডিএ দেওয়া হলে কতটুকু ডিএ দেওয়া হবে, আগামী 5 বছরে স্টেট গভর্নমেন্টের কি রোড ম্যাপ আছে দেখুন, ভালো করে বুঝে রাখবেন। যদি স্টেট গভর্নমেন্ট একটা ডিএ ডিক্লেয়ার করে, ধরুন মার্চ মাসে কথার কথা বললাম, আরও 7 থেকে 10% ডিএ দেওয়া হলো ত্রিপুরায়, এর মানে কিন্তু এই না যে মার্চ মাসে সিদ্ধান্ত হয়েছে, এর মানে এই যে ডিএটা দেওয়া হলো ওনারা কিন্তু আগের আর্থিক যে অর্থ যে বছর আছে ফিনান্সিয়াল ইয়ার, সেখানেই কিন্তু ওনারা টার্গেট নিয়ে রাখেন যে আগামী অর্থ বছরে টোটাল এত % দিয়ে দিলে আমাদের এত টাকা বাজেটে ধরতে হবে। অন স্পট হঠাৎ কিন্তু এই সিদ্ধান্তগুলো হয় না, সেগুলো আপনাদের বুঝে রাখতে হবে। অলরেডি আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছেন নিউজ মিডিয়াকে কিছুদিন আগে যে নভেম্বরের 30 তারিখ নিয়ে সরকারি কর্মচারী ও পেনশনারদের কিন্তু চিন্তা করার কারণ নেই, কারণ যা দিয়ে দেওয়া হবে, যদি পে কমিশন দেওয়া হয়, যদি ভবিষ্যতে স্যালারি বাড়ে, আগামী 31-এর মধ্যে 31শে মার্চ 2031 পর্যন্ত যা যা রাজ্য সরকারের পরিকল্পনা আছে কর্মচারীদের জন্য করার ভালো কিছু, সেই অনুযায়ী যা যা টাকা লাগবে সেগুলোর হিসাব করে রাজ্যের অন্যান্য ডেভেলপমেন্ট কাজের জন্য খরচার হিসেব করেই কিন্তু 1.78 লাখ ক্রোড় রুপি কিন্তু চাওয়া হয়েছে ষোড়শ অর্থ কমিশনের কাছে, যেটা ওনারা নোট ডাউন করে নিয়ে গেছেন। অলরেডি 17ই নভেম্বর
ষোড়শ অর্থ কমিশনের যেই চেয়ারম্যান প্লাস মেম্বার্স ওনারা কিন্তু অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির কাছে ওনাদের যেই একটা রিপোর্ট আছে ওনারা কিন্তু সাবমিট করেছেন। এটা এবার সংসদে উঠবে। আপনারা নিশ্চয়ই জানেন 1 তারিখ থেকে এই মাসের 1 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন কিন্তু শুরু হয়েছে। সেখানে এই জিনিসটা কিন্তু প্লেস করা হবে। যখনই সেটা সংসদে পাস হয়ে যাবে তারপরে আমরা বুঝতে পারবো যে ত্রিপুরা গভর্নমেন্ট তো চেয়েছে 1.78 লাখ ক্রোড় রুপিস, সেখান থেকে কত টাকা অ্যাকচুয়ালি 16th ফিনান্স কমিশন ত্রিপুরাকে দিল। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু তার। সো এখানে মন খারাপ করার কিছু নেই। যদি রাজ্য সরকারের নভেম্বর মাসে ডিএ দেওয়ার পরিকল্পনা থাকতো তখন সেই হিসেবেই ওনারা কিন্তু যেই ষোড়শ অর্থ কমিশনের মেম্বার্সরা এসেছিলেন ওনাদের থেকে কিন্তু ডিমান্ড করতো টাকা। এটা অন স্পট হয় না যে আমি ডিক্লেয়ার করে দিয়েছি তারপর চাইবো, আগে থেকে এগুলোর কিন্তু পরিকল্পনা হয়। সো এই জিনিসগুলো নিয়ে ভেরি রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদে একটা আর্টিকেল উঠে এসছে 1 ডিসেম্বর ও 3 ডিসেম্বরের দুটো আর্টিকেল। আমরা দেখে নেই ইম্পর্টেন্ট কী জিনিস এখানে শেয়ার করা হয়েছে। আমরা আপনাদের এর আগে কিছু কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনাররা কিন্তু আর্থিক দিকে অনেক বঞ্চনার শিকার। যেটা সত্যি কথা সেটা আমরা অবশ্যই বলবো, অনেক বঞ্চনার শিকার। কেন? সেটা শুরু হয়েছে যখন বলা হয়েছিল 7th পে কমিশন 2018-তে নতুন গভর্নমেন্ট এসে দেওয়া হবে। 7th পে কমিশনের তো সেটা বলে দেওয়া হয়েছে 7th পে কমিশন, কিন্তু সম্পূর্ণ বেনিফিট কিন্তু দেওয়া হয়নি। ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, কিন্তু এই জায়গায় অনেক কিছু ল্যাগিংস ছিল। যেমন যেই মানে জিনিসটা 2016-তে করার কথা ছিল সেটা 2018-তে হয়েছে। 2 বছরের এরিয়ার কোনো দেওয়া হয়নি। ডিএ মার্জ করা হয়নি বেসিকের সাথে। যদি মার্জ করা হতো প্রত্যেকটা পোস্টে কিন্তু যে বেসিক পেটা সেটা কিন্তু বেড়ে যেত। ঠিক আছে। সো অনেক দিকে এই বঞ্চনার শিকার। পুরোপুরি 7th পে কমিশন কিন্তু ত্রিপুরা ইমপ্লিমেন্ট করা হয়নি। সেখানে হয়েছে ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018, যেটার হিসেবে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা এখন কিন্তু স্যালারি, পেনশন, রিটায়ারমেন্ট বেনিফিট সব কিছু কিন্তু পাচ্ছেন। আর যেটা প্রমিস করা হয়েছিল সেই অনুযায়ী পুরোপুরি কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। সেটার ব্যাপারে জিজ্ঞেস করা হলে একটাই উত্তর আসছে যে রাজ্যের আর্থিক অবস্থা কিন্তু ভালো না। রাজ্যের আর্থিক অবস্থা ভালো না। আর আর্থিক অবস্থা কি দিয়ে বিচার হয়? সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে রাজ্যের উপরে কত টাকা লোন আছে, কত টাকা লোন নিয়েছে রাজ্য, মানে কত টাকা আর্থিক লোকসানের মধ্যে আছে, কত টাকা ঋণ নিয়েছে। এই ঋণের অ্যামাউন্টটা অ্যাজ অন মার্চ 2025 21,000 কোটি টাকা। 21,000 কোটি টাকা, যেটা বিভিন্ন নিউজ পেপার বা যেই অনলাইন ওয়েব পোর্টালগুলো আছে সেখানে কিন্তু দেখা যায়। এত টাকা মানে বছর বছর সেটা কিন্তু ইন্টারেস্ট সহ কিন্তু ফেরত দিতে হচ্ছে গভর্নমেন্টের। রেভিনিউ জেনারেশনের রাস্তাও কম ত্রিপুরায়। তো সব কিছু মিলিয়ে গভর্নমেন্টের পার্টটাও ঠিক, কর্মচারীদের পার্টটাও ঠিক। যে এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স যেটা বাড়ার কথা ছিল সেটা আমরা আপনাদের বলে দিই, এটা আগামী ক্যাবিনেটে উঠতে পারে। হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ঠিক আছে, সেটা এখন বর্তমানে 8% আছে। যেটা 7th পে কমিশন যখন ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এইচআরএ কিন্তু সেখানে পুরো অন্য একটা পে স্ল্যাব। এইচআরএ কিন্তু অনেক বেশি। ত্রিপুরাতে 2018-তে পে রিভিশন দেওয়ার পরেও এইচআরএ কিন্তু বাড়েনি। গ্র্যাচুইটির লিমিটটা বাড়ানো হয়নি, বেসিকের সাথে ডিএ মার্জ করা হয়নি। ত্রিপুরাতে আমরা আপনাদের বলে দিই, একজন গ্রুপ ডি কর্মচারীর ত্রিপুরাতে মিনিমাম বেসিক পে হচ্ছে 16,000। এই জায়গায় একজন কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরত এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএসকে সেন্ট্রাল গভর্নমেন্টে গ্রুপ সি ধরা হয়, মানে গ্রুপ সি পদ ধরা হয়, গ্রুপ ডি না। গ্রুপ ডি পদ কোনো নেই সেন্ট্রাল গভর্নমেন্টে। গ্রুপ ডি পোস্ট কমপ্লিটলি অ্যাবলিশড হয়ে গেছে। যাই হোক, এমটিএস ইজ দ্য লোয়েস্ট পোস্ট। সেখানে বেসিক পে হচ্ছে 18,000 টাকা। বেসিক পেতে 2,000 টাকার ডিফারেন্স মিনিমাম বেসিক পেতে। আর ডিএ এখন বর্তমানে 58%, ত্রিপুরার এই জায়গায় 36%। অনেক বঞ্চনার শিকার হতে হচ্ছে। গ্র্যাচুইটিও সেই যে মানে লিমিটটা সেটা বাড়ানো হচ্ছে না। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার প্রমিসটাও কিন্তু পূরণ করা হয়নি। ডিএও দেওয়া হচ্ছে না। সর্বশিক্ষা অভিযানে শিক্ষকদের নিয়মিতকরণের সিদ্ধান্তও কিন্তু নেওয়া হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন যে রিসেন্টলি আপনাদের যেই অ্যাডহক প্রমোশন দেওয়া হলো
সেটা কি শুধুমাত্র যারা 2021 থেকে অ্যাডহক হিসেবে প্রমোটেড হয়েছেন তাদের জন্য, নাকি নতুনভাবে যদি কেউ প্রমোশন নিতে চায় তখনও কি প্রমোশন আগে যেভাবে তাড়াতাড়ি হতো স্পেসিফিক্যালি ক্যাডার সার্ভিসগুলোতে এখনও কি সেভাবে হবে? সেটা সবার মনে একটা বড় প্রশ্ন। এটা নিয়ে ক্লিয়ারিফিকেশন আসেনি। যখনই কোনো দপ্তরে প্রমোশন শুরু হবে পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরও বলছি আপনাদের ইম্পর্টেন্ট কিছু আপডেট। এর আগে বলে রাখি, আপনারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখছেন এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনাদের কর্মচারী সংক্রান্ত সমস্ত চাকরির যেই যা যাবতীয় বিষয় আপনাদের জেনে রাখা জরুরি সমস্ত আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়া আপনারা পাবেন ত্রিপুরার যেই সরকারি চাকরি বেরোয় সেগুলোর ফ্রি ক্লাসেস, সেগুলোর লেটেস্ট আপডেট সব কিছু। সো আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটা আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কর্মচারী সংক্রান্ত, আপনাদের পাওনাকড়ি সংক্রান্ত, নিয়মিতকরণ সংক্রান্ত, ডিএ সংক্রান্ত সব কিছুর আপডেট টাইম টু টাইম আমরা আপনাদের কিন্তু দিয়ে যাব, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দেই, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ারম্যান, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, কম্বাইন্ড ফর ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য কমপ্লিট নোটস পেতে একদম আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা যে কথাটা আপনাদের বলছিলাম, ত্রিপুরাতে টোটাল 2018 অক্টোবরের 1 তারিখ থেকে সেই নতুন ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 হারে বর্ধিত টাকা বেতন হিসেবে দেওয়া হচ্ছে, বেতন বা পেনশন হিসেবে দেওয়া হচ্ছে আপনাদের যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন। টোটাল 14.22% স্যালারি কিন্তু সেখানে বেড়েছিল। বেসিক্যালি বেসিক পে সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছিল 2018 এই পে ম্যাট্রিক্সের কারণে। সেখানে একটা কমিটি গঠন করেছিল তখন যিনি চিফ মিনিস্টার ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব, ওনার নেতৃত্বে শ্রী পিপি ভার্মা, সেই কমিটিটা, উনি ফরমার চিফ সেক্রেটারি অফ আসাম ছিলেন, ওনার নেতৃত্বে ওনাদের কমিটিটা স্টেটের আর্থিক অবস্থা বুঝে যা রিকমেন্ডেশন দিয়েছেন সেটা অ্যাকসেপ্ট হয়ে অ্যাসেম্বলিতে ফাইনালি কর্মচারীদের জন্য সেই বেনিফিটসগুলো কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু পুরোপুরি কোনো দিনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যা বেনিফিটস আছে 7th পে কমিশনের আন্ডারে মানে কমপ্লিটলি কিন্তু ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের কিন্তু দেওয়া হয়নি। রিভাইজড পে স্ট্রাকচারে আলাদাই কিছু ফলো করা হয়েছে প্রত্যেকটা লেভেলের জন্য। বেসিকেও ডিফারেন্স আছে, ঠিক আছে, ডিএতেও ডিফারেন্স ছিল, অনেক কিছু সেখানে কিন্তু ডিফারেন্স ছিল, এরিয়ারও কিন্তু দেওয়া হয়নি। তার জন্য এই নিরাশ ছিলেন কিন্তু কর্মচারী মহলে। আর এখন যে মেইন জিনিসটা সেটা হচ্ছে ডিএর প্রচুর ফারাক। 8ম পে কমিশনের কোনো ঘোষণা বা কোনো সদুত্তর আসছে না গভর্নমেন্টের পক্ষ থেকে, গ্র্যাচুইটি নিয়ে কোনো কিছু আপডেট আসছে না। এইচআরএ কি বাড়বে কি না? হ্যাঁ অবশ্যই বাড়বে, একটু ধৈর্য ধরুন, আমরা আপনাদের জন্য সমস্ত আপডেট কিন্তু রাখছি, ঠিক আছে? ত্রিপুরার জন্য যে সেপারেট পে ম্যাট্রিক্সটা হলো সেখানে কিন্তু মিনিমাম পে লেভেল যেটা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? তারপর এমএসিপি স্কিমের আন্ডারে মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম, যেখানে সেই সমস্ত পোস্ট যেগুলোতে কোনো প্রমোশন নেই সেগুলোতে এমএসিপি স্কিমের আন্ডারে 10 বছর 10 বছর আর 10 বছর আগে ছিল, এখন 10 বছর 17 বছর 25 বছর, মাইট বি, আমরা শিওর না, ঠিক আছে? এইভাবে পে লেভেলটা জাম্প হয়। যতটুকু জাম্প হওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এমএসিপি স্কিমের আন্ডারে 7th পে কমিশনে যতটুকু জাম্প হওয়ার কথা ছিল, পে লেভেলটা যতটুকু ইনক্রিজ হওয়ার কথা ছিল সেই ততটুকু কিন্তু ইনক্রিজ করার কোনো প্রভিশন আনা হয়নি 2018 সেই পে ম্যাট্রিক্সে। হাউস রেন্ট অ্যালাওয়েন্সও লেস ছিল, গ্র্যাচুইটিও কিন্তু কম ছিল, তাছাড়া এরিয়ারও কিন্তু দেওয়া হয়নি।
সো সেই বঞ্চনাটা এখনও চলে আসছে। সো আমরা বলতে পারি 7th পে কমিশনের পুরোপুরি রিকমেন্ডেশন কোনোদিনই কিন্তু ত্রিপুরায় কিন্তু চালু হয়নি। আর এখন যেই জায়গায় জিনিসটা এসে আটকে গেছে সেটা হচ্ছে ত্রিপুরাতে ডিএ কম, নিয়মিতকরণ করা হচ্ছে না, গ্র্যাচুইটির লিমিটটা সেটা নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে। তাছাড়া 8th পে কমিশন নিয়ে কোনো আপডেট আসছে না। আপনাদের মনে যে দুশ্চিন্তা ছিল 30শে নভেম্বর, আশা করি আমাদের কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন এই দুশ্চিন্তা আপনাদের করার কোনো দরকার নেই। গভর্নমেন্টের যা পরিকল্পনা আছে ওনারা তাই দেবেন। যদি পরিকল্পনা থাকে এটা হঠাৎ নেবে না বা কোনো ডেট দেখে ওনারা নেবেন না, ওনারা আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখেন। কারণ বাজেট একদিনে হয় না, বাজেট আগের বছরের খরচাপাতি দেখে পরের বছরের বাজেট কিন্তু প্রিপারেশন করা হয়। এই বাজেটেই কতটুকু টাকা লাগবে, গভর্নমেন্টের যত পরিকল্পনা আছে আপনাদের দিয়ে দেওয়ার বা 8th পে কমিশন দেওয়ার যদি থাকে, বর্ধিত টাকা বাজেটে ধরা হবে। সেটার জন্য আগের অর্থ বছর থেকেই হিসেব নিকেশ কিন্তু শুরু হয়ে যায়, হঠাৎ কোনো কিছুই কিন্তু হয় না। এটা কিন্তু আপনাদের বুঝে রাখতে হবে। আর আমরা আপনাদের একটা ইজি হিসাব দেখিয়ে দেই। যদি কোনো দিন এখন পর্যন্ত ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একটাই জিনিস এসছে যে আমাদের সদিচ্ছা আছে 8th পে কমিশন নিয়ে, যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন ওনারা বলেছেন যে দে আর অবজার্ভিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ওনারা যেভাবে করছেন তারপর নিশ্চয়ই ওনারা কিছু একটা সিমিলার মডেলে ত্রিপুরাতে কিন্তু ইমপ্লিমেন্ট করবেন। এখন পর্যন্ত 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন করার ত্রিপুরায় কিন্তু কোনো আপডেট নেই। তবে এটা হবে, হয়তো পে কমিশন ডাইরেক্টলি না হলেও পে রিভিশন টাইপের কিন্তু কিছু হতে পারে। আমরা আপনাদের বলে রাখি, যদি 8th পে কমিশন ত্রিপুরাতে যদি ইমপ্লিমেন্ট হয়, একদম মিনিমাম যদি সেখানে স্যালারি ইনক্রিজ করা হয়, ঠিক আছে, যদি মিনিমাম স্যালারি ইনক্রিজ করা হয়, যদি কোনো এরিয়ার না দেওয়া হয়, তাহলেও 500 থেকে 600 কোটি টাকা প্রত্যেক বছর এক্সট্রা লাগবে ত্রিপুরা সরকারের কর্মচারীদের 8th পে কমিশনের হারে স্যালারি দিতে, ঠিক আছে। তো 5 বছরে 2500 থেকে 3000 কোটি টাকা এক্সট্রা লাগবে। আর যদি পেনশনের লায়াবিলিটি আর এরিয়ার যদি ধরা হয়, সেটা 1000 কোটি টাকার ওপরে বেশি লাগবে প্রত্যেক বছর। এখন কথা হচ্ছে অলরেডি 21,000 কোটি টাকা বার্ডেন, কিভাবে ত্রিপুরা সরকার ম্যানেজ করবে 8th পে কমিশন? এটা একটা বড় প্রশ্ন। সেখানে দেখা যাক গভর্নমেন্টের কি পদক্ষেপ হয়। আমরা আশাবাদী যে গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো একটা পে রিভিশন বা কিছু করে সরকারি কর্মচারী ও পেনশনারদের যেই বঞ্চনা সেটা থেকে ওনারা কিন্তু দূরীকরণ করবেন। কিন্তু অ্যাজ অফ নাও এইচআরএ বাড়বে, এছাড়া আর কোনো আপডেট আপনাদের জন্য কিন্তু নেই। তো এই নিয়ে দুটো আর্টিকেল উঠে এসছে, দেখে রাখুন কি লিখেছে আজকের ফরিয়াদ নামক ভেরি রেপুটেড নিউজ পেপারে। বেতন কমিশন বনাম কমিটি। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তী শুরুটা করেছিলেন, তারপর 4 বছরের মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার বাস্তবে শিক্ষক কর্মচারীদের চিরবঞ্চনা দূর করেছিলেন। 70-এর দশকে কর্মচারীদের লাগাতার ধর্মঘটের প্রভাব 77-এর বিধানসভা নির্বাচনে পড়েছিল। বামেরা 78-এর সরকারে এসে শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া পুরোটা মিটিয়ে দিতে পারেনি বলে অনেকেরই দাবি, যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর চেষ্টা ও উদ্যোগ ছিল। তারপর কংগ্রেস টিইউজেএস সরকারের আমলে মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার উদাহরণ রাখলেন। তখন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লিতে গিয়ে ত্রিপুরার উদাহরণ টেনে ত্রিপুরার মতো বেতন কাঠামোর জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেন। তারপর আর দিল্লিতে বেতন কাঠামো সহ নানা বিষয়ে ত্রিপুরার উদাহরণ আসে না, কারণ বাম আমলে বেতন কমিশনের বদলে পে রিভিউ কমিটির আবিষ্কারও এখন বঞ্চনার উদাহরণ। এখন শিক্ষক কর্মচারীরা বলছেন বঞ্চনা জিয়ে রাখার কারণেই ডিএডিআর নিয়ে আসল বঞ্চনা দূর হয়নি। গত 2টি অর্থ কমিশন অর্থাৎ বাম আমলের 10 বছর কেন্দ্রীয় বঞ্চনার বক্তব্য ছিল, কিন্তু অভিযোগ মানিক সরকারের আমলে পাওনা করি পুরোপুরি মিটিয়ে না দেওয়ার ফলে অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করেনি। 10 বছরের চাকরির পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত বাম আমলে ছিল, এখন সেই সার্কুলার বদলে নেওয়া হয়েছে। তো তাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আশা নেই। হতাশার সুর অনিয়মিত কর্মচারীদের মধ্যে। এখন আবার হিসেব আসছে অর্থ কমিশন নিয়ে, কারণ 2026 সালে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ শুরু হবে। আগামী 5 বছরের জন্য রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হলো বকেয়া পাওনা করি। এটাও সত্য, সাধারণ হিসেবে ডিএডিআর মূল বিষয়বস্তু হলেও 15তম অর্থ কমিশনের সুপারিশ মতে সব মিটিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। এখানে একটি বিষয় আগামীর জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারত, হলো বকেয়া পাওনা করি মিটিয়ে না দেওয়ার কুশল। এমনটাই মনে করছে শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত, অনিয়মিত কর্মচারী নেতৃত্ব। এই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে, আপনারা ভিডিওটা পজ করে নিতে পারেন। আমরা যা যা বললাম এই নিউজ পেপারের আর্টিকেলটা থেকে বললাম, এটা 3 ডিসেম্বরের পেপারে উঠেছে। 4 ডিসেম্বর মানে আজকের পেপারে, 4ই ডিসেম্বরের পেপারে আপনারা আজকের ফরিয়াদ নামক ভেরি রেপুটেড নিউজ পেপার আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন, পড়তে পারেন। ইন্টারেস্টিং যে ফ্যাক্টসগুলো এগুলো কিন্তু ওনারা উঠিয়েছেন। তাছাড়া কিছুদিন আগে আজকের ফরিয়াদ নামক পেপারেই 2 ডিসেম্বর
মানে গত পরশু দিনের পেপারে উঠেছিল সরকারি অফিসে ষোড়শ অর্থ কমিশনের কাউন্টডাউন শুরু। নভেম্বরের হিসেব শেষ, এখন শুরু হলো ষোড়শ অর্থ কমিশনের কাউন্টডাউন। ২৬ সালে শুরু হওয়া ষোড়শ অর্থ কমিশন আগামী 5 বছরের জন্য কি দিতে চলেছে যা বল ইঞ্জিনের ত্রিপুরাকে। আপাতত 30 নভেম্বর মধ্যে রাজ্যগুলোর হিসাব নিকাশ পেশের পর ষোড়শ অর্থ কমিশন থেকে পাওয়ার গল্প প্রায় সর্বত্রই। আপাতত রাজ্যের শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত অনিয়মিত এসএসএ শিক্ষক কর্মচারী সহ সরকারের চাকরিজীবীদের নভেম্বরের হিসেব শেষ। চলতি অর্থ বছরের শেষ দিকে বিধানসভার অধিবেশন আছে। খুব শীঘ্রই অধিবেশনের দিন তারিখ পরিষ্কার হবে। ইয়েস, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট। জানুয়ারি মাসে মোস্টলি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির একটা সেশন আছে, সেটা নিয়ে কবে হবে আমরা আর 10 দিনের মধ্যে আপনাদের আপডেটটা দিয়ে দেবো। উইদিন 10 ডেজ আপডেট দিয়ে দেবো যে কবে জানুয়ারি মাস বা নেক্সট বিধানসভার অধিবেশন হবে, কারণ সেখানেই ডিএ নিয়ে, এইচআরএ নিয়ে, নিয়মিতকরণ নিয়ে দারুণ কিছু আপডেট কিন্তু উঠে আসতে পারে। এটাই কিন্তু লিখেছে আজকের ফরিয়াদ নামক নিউজ পেপারে 2 ডিসেম্বরের এই আপডেটে। খুব শীঘ্রই অধিবেশনের দিন তারিখ পরিষ্কার হবে। তখনও যদি ডিএডি আর ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ 2.57 ঘোষণা করা হয় তাহলে অস্বস্তিতে থাকা সরকারি চাকরিজীবীরা খানিকটা হলেও স্বস্তি পাবেন। তারপর না হোক কেন্দ্রীয় হারে ডিএডিআর দাবি করার পাশাপাশি সমস্ত বকেয়া চাওয়া যাবে। এখন বকেয়া 22% ডিএডিআর, অষ্টম বেতন কমিশন সহ বিভিন্ন দাবি গুরুত্বপূর্ণ। শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত অনিয়মিত এসএসএরাই, এসএসএ মানে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকরা, মানে ওনাদের একটাই হিসেব নভেম্বরের 30 তারিখের মধ্যে তো আর কিছুই হলো না। কিছুদিন আগে অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সংবাদ মাধ্যমকে বলেছিলেন আগেই রাজ্যের হিসাব নিকাশ সবকিছু পেশ করা হয়ে গেছে ষোড়শ অর্থ কমিশনের কাছে। কিন্তু উঠছে প্রশ্ন, ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে পুরো টাকা কমিট করবে তো? কারণ 15তম অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত পাওনা করে মিটিয়ে দেওয়ার দৃষ্টান্ত নেই রাজ্য সরকারের। আবার সরকারের কাছে এখনও ঘোষণার সময় আছে ধরে নেওয়া হলেও সমস্ত পাওনা করে মিটিয়ে দেওয়ার অবস্থায় সরকার নেই, এটাও বাস্তব। আবার এটাও ঘটনা, শুধু ডিএডিআর ব্যবধান কমানোর উদাহরণ মুখ্য নয়। পাওনা করি অনেক, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি, বিজেপির ফিক্সড পে প্রথা থাকবে না, এটাও বিজেপির আবিষ্কার। টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিতকরণের বক্তব্য বিজেপি নেতাদের। এসএসএর শিক্ষকদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি নেতারাই দিয়েছেন। ওরিয়েন্ট চমুনি এলাকায় 2017 সালের আগস্টে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ হুবহু দেওয়ার ঘোষণায় ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লো, কিন্তু 2.72 নয়। আবার গ্র্যাচুইটির পাশাপাশি অর্জিত অধিকার হিসেবে অন্যান্য ভাতা বাড়ানো অর্থাৎ কেন্দ্রীয় হারে করার জোরালো দাবি উঠেছে ত্রিপুরায়। 1 ডিসেম্বর থেকে নতুন করে হিসেব শুরু হবে, এটাই বাস্তব। মানে এই জিনিসগুলোই লিখেছে। ঠিক আছে, আমরা আর পড়লাম না, আর্টিকেলটা বড় হয়ে যাচ্ছে। আমাদের এই আর্টিকেলগুলো আপনাদের পড়ে শোনানোর একটাই উদ্দেশ্য যে বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে কি ডিসকাশন হচ্ছে সেগুলো, সাথে আপনাদেরকে আমরা আপডেটটাও দিয়ে দিলাম। আপনারা অপেক্ষা করুন, এইচআরএ নিয়ে আগামী মন্ত্রিসভায় কিছু একটা কিন্তু আপডেট আসতে পারে। আপনারা জানেন যে জিনিসগুলো আমরা বলি স্টার্টিং ফ্রম অ্যাডহক প্রমোশন টু ডিএ, সবগুলো কিন্তু 1-2 দিন দেরি হলেও, 1 সপ্তাহ 2 সপ্তাহ দেরি হলেও ফাইনালি কিন্তু ঘোষণা হয়ে যায়। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা আপডেট আপনাদের দিয়ে দেই, অষ্টম পে কমিশন সংক্রান্ত, 8th পে কমিশন সংক্রান্ত। আপনারা নিশ্চয়ই জানেন সংসদের অধিবেশন শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে। সেখানে অর্থ দপ্তর থেকে, ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে বেসিকের সাথে ডিএ মার্চ করার গভর্নমেন্টের কোনো পরিকল্পনা নেই। এটা ডিমান্ড কেন উঠেছে? কারণ বেসিকের সাথে ডিএ মার্চ করলে অন্যান্য যে অ্যালাউন্সগুলো সেগুলোও কিন্তু বেড়ে যাবে, পেনশন, স্যালারি সব কিছু কিন্তু বেড়ে যাবে। তার জন্য সেই ডিমান্ডটা হয়তো কর্মচারী ও পেনশনারদের কিন্তু 8th পে কমিশনে পূরণ হবে না, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের। তাছাড়া ওনারা ক্লিয়ারলি বলে দিয়েছেন 8th পে কমিশনের বেনিফিট পেনশনার ও রেগুলার এমপ্লয়ি সবাই কিন্তু পাবেন। এটা অত্যন্ত খুশির খবর, কারণ কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে যে পেনশনারদের কথা টার্মস অফ রেফারেন্সে কিন্তু উল্লেখ করা নেই। তো এটা একটা স্বস্তির খবর। ফাইনালি সংসদের অধিবেশনে কিন্তু বলে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে যে পেনশনারদেরও কিন্তু বেনিফিট দেওয়া হবে 8th পে কমিশনের। এখন দেখা যাক ত্রিপুরা সরকার কবে পদক্ষেপ নেয়, আর যদি এই 16th ফিনান্স কমিশনের রিপোর্টটা যখনই আসবে ফাইনালাইজ হয়ে সংসদে পাস হয়ে, তখন আমরা বুঝতে পারবো ত্রিপুরাকে কত টাকা 5 ইয়ার্সের জন্য, আগামী 5 বছরের জন্য কমিটেড করে দেওয়া হলো। সেই হিসেবেই বাকি সব ক্যালকুলেশনের ব্যাপারে আমরা আপনাদের জানাবো। আপনারা এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। এবার আমরা চলে যাচ্ছি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট জানাতে। দেখে রাখো তোমাদের আমরা যেই চাকরিগুলো আছে, আসন্ন চাকরি বা এক্সিস্টিং চাকরি যেগুলো আমাদের কাছে নতুন আপডেট আছে, সবগুলো আপডেট আমরা এই একটা ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। দেখো, মিউনিসিপ্যালিটি সার্ভিসেসের আন্ডারে রিক্রুটমেন্ট করার জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ার, অন্যান্য টেকনিক্যাল পোস্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। প্লিজ বি রেডি।
আমরা কিছুদিন আগে বলেছিলাম যে মিউনিসিপ্যালিটিতে ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে। তোমরা দেখতে পেরেছো যে কিছুদিন আগে মন্ত্রিসভায় কিন্তু আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনি কিন্তু বলেছেন যে মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যাল টেকনিক্যাল সার্ভিসেসের আন্ডারে বেশ কিছু পোস্ট কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে। তো তোমরা জানো যারা রেগুলারলি ফলো করো আমাদের খবর কি করে কিন্তু মিলে যায়। আর আরেকটা আপডেট দিয়ে রাখি, রিসেন্টলি ক্যাবিনেটে হয়েছে বা আগামী ক্যাবিনেটে হবে, টিপিএসসি দিয়ে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নিয়োগ করা হয় এলডিএসিটি, সেটার যে রিক্রুটমেন্ট রুলস সেটা হয়তো অ্যামেন্ডমেন্ট করা হবে। অ্যামেন্ডমেন্টটা কী হবে সেটা আমরা জানতে পারিনি, উই আর সরি, তবে সেটা অ্যামেন্ডমেন্ট করা হবে। আর মোর লাইকলি 2026-এ টিপিএসসি এলডিএসিটি সেক্রেটারিয়েট সার্ভিসের একটা নোটিফিকেশন কিন্তু আসতে পারে। আর তোমরা যারা আমাদেরকে জিজ্ঞেস করছিলে ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 2, টিসিএস টিপিএস, দেখো অ্যারাউন্ড 40টার মতো পোস্ট খালি আছে। নোটিফিকেশন কিন্তু অবশ্যই 2026-এ আসার সম্ভাবনা আছে, প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। তেমনিভাবে অর্থ দপ্তরের যে রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিয়ে, ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড, সেটার আন্ডারে 2টো রিক্রুটমেন্ট আসার কথা আছে। অডিটর 140টা পোস্ট, এক্সাইজ গার্ড 120টা পোস্ট, দেখা যাক কবে আসে। তেমনিভাবে তোমরা আমাদের জিজ্ঞেস করছো ফরেস্ট গার্ড নিয়ে, দেখো সব কিছু রেডি, বন দপ্তর এনি টাইম রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু আনতে পারে। আমরা কিন্তু খবর নিয়ে বলি, মন থেকে কোনো কথা বলি না, আমরা কিন্তু প্রায়ই কিন্তু ওই দপ্তরের কর্মচারীদের থেকে কিন্তু আমরা আপডেট আনি। এভরিথিং হ্যাজ বিন ফাইনালাইজড, এনি টাইম নোটিফিকেশন মে কাম আউট। ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 190+ পোস্ট, ইট উইল বি এ হিউজ রিক্রুটমেন্ট। ফিজিক্যালে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে, তোমরা ইউটিউবে দেখে নাও, ফিজিক্যাল ক্রাইটেরিয়া আমরা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছিলাম, ঠিক আছে। আগামী ক্যাবিনেট মিটিং খুব তাড়াতাড়ি হবে। বেশ কিছু চাকরি রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ড হওয়ার কথা, সংশোধন হওয়ার কথার যে ব্যাপারটা সেটা আগামী ক্যাবিনেটে উঠবে। কর্মচারীদের এইচআরের ব্যাপারটা উঠবে, হাউস রেন্ট অ্যালাওয়েন্সের ব্যাপারটা, আর বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে নতুন চাকরির অনুমোদন কিন্তু আসবে নেক্সট ক্যাবিনেটে, যতটুকু আমাদের ধারণা। আর বাকি যা যা হবে আমরা আপকামিং দিনে জানিয়ে দেবো। আর কোন কোন চাকরির তোমাদের আপডেট লাগবে তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, আমরা নেক্সট ভিডিওতে এগুলো অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। সমস্ত কর্মচারীরা, চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর তোমরা চাকরি প্রত্যাশীরা যারা আমাদের ভিডিও দেখো রেগুলারলি, তোমায় যদি লাগে বিভিন্ন আসন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।